আচ্ছা, ওরকম ভাবে কাউকে দিয়ে দেওয়া ইচ্ছের উপরে দেওয়া যায় না। তার জন্য নির্দিষ্ট পদ্ধতি আছে। ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার আছেন, ওনার কাছে যোগাযোগ করতে হয় আমাদের। তার দপ্তর আছে ডিএম অফিসে। এছাড়া একটা কারা বলে পোর্টাল আছে, সেখানে পোর্টালে আপনার অনলাইনে অ্যাডপশনের জন্য কেউ অ্যাপ্লাই করতে পারেন। সেটার যথার্থতা বিচার করে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত পদক্ষেপ করা হয়। তারপরে যদি সেই কমিটি মনে করে যে ওই নির্দিষ্ট দম্পতি বা লোক এই বাচ্চাটিকে দত্তক নেওয়ার জন্য উপযুক্ত, তাহলে সেটা সরকারি মাধ্যমেই হয়ে থাকে। এবং তার জন্য সিএমএইচ এর এন্ড থেকে একটা মেডিকেল সার্টিফিকেটের ফিটনেস দিতে হয়, এবং তারপরে সেটা জেলা শাসক অ্যাপ্রুভ করলে সেটা দেওয়ার ব্যবস্থা আছে। এরকম ভাবে কেউ চাইলেই কেউ কাউকে বাচ্চা দিয়ে দিতে পারে না, সেটা অনৈতিক কাজ। দেওয়া যায় না, এটা ক্রিমিনাল অফেন্স, এবং এর জন্য আইনত ব্যবস্থা নেওয়া উচিত। পুলিশকে ইনফর্ম করা উচিত, তারপরে আইনের পথে চলবে। এভাবে হঠাৎ করে কোনো বাচ্চাকে দত্তক নেওয়া যায় না, ক্রিমিনাল অফেন্স এটা, এবং যখন তখন এই বিষয়টা হতেও পারে না, তার জন্য একটা সিস্টেম থাকে, আইনত কিছু ব্যবস্থা রয়েছে, যেমনটা কিন্তু আপনারা শুনলেন, সেখানে আধিকারিক বললেন। তবে যে বিষয়গুলি সামনে আসছে, যেখানে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে একই অভিযোগ, শিশু বিক্রির চক্রে পর্দাফাশ হচ্ছে, আর এই নিয়ে সমাজকর্মী থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব কি বলছেন তারা, শুনবো আমরা। যে শিশু পাচারের ব্যাপারটা যদি দত্তক নেওয়ার জন্য হয়, তাহলে আমাদের দত্তকের প্রক্রিয়াটা এত দীর্ঘসূত্রী। কারার থেকে নেওয়া, যেটা আইনিভাবে নেওয়া, সেটা এত দীর্ঘসূত্রী। তার জন্য মা বাবারা এইরকমভাবে কিনে নিতে বাধ্য হন। আর যে দুস্থ পরিবারটি, তারা ওই শিশুটিকে পরিপালন করতে পারবে না, তারা যখন বাধ্য হয় যে মনে করে যে এই শিশুটা আরেকটি জায়গায় ভালো থাকবে, আর এই টাকার বিনিময়ে আমার বাকি শিশুগুলি বা আমরা সবাই মিলে একটু ভালো থাকবো। আমি না, এটা কারুর কাছে অনৈতিক হতে পারে, কিন্তু দারিদ্র্যের তাড়নায় এই ব্যাপারটা খুব অস্বাভাবিক বলে আমার মনে হয় না। তারপর বিক্রি হলো, তারপর আবার কমে গেল, তারপর আবার ওদের কাছেই ফিরে এলো, টাকাও গেল, মাঝখান থেকে জেল খাটা বা ইত্যাদি ব্যাপারগুলো হলো। তাহলে তো যখন শিশুটি শেষ পর্যন্ত ফিরে আসবে, তখন তার প্রতি তো খুব অবিচার হবে পরিবারের মধ্যে বলেই আমার বিশ্বাস। সেটাও 2020 পরে 2021-এ পাচার বেড়েছে, এবং শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে নয়, গোটা ইন্ডিয়াতেই ধরুন এই শিশু পাচার বা মানব পাচার বেড়েছে। এবং যদি আমরা দেখি যে 14-15 বছরের যে মেয়েরা তো হয়, ছেলেরাও অনেক সময় হয়। যেমন রাজস্থানে যদি দেখেন, ছেলেদের পাচারটাও যথেষ্ট বেশি। তো আমি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো ডেটা থেকে আপনারা চাইলে ওটা দেখতে, তো ওখানে যদি আপনি ডেটাটা দেখেন, তো ওখানে দেখবেন যে একটা ডেটা রয়েছে যে হিউম্যান ট্রাফিকিংয়ের ওপরে যে ডেটাগুলো রয়েছে। কিন্তু এটা না একদম আপনাকে কি বলবো, টিপ অফ আইস। প্রবলেম হচ্ছে যে পশ্চিমবঙ্গে অনেক দিন ধরে চলছিল বাচ্চা পাচার, নানান কারণে, নানান অবস্থায়, মানে ইয়াং মেয়েদের তুলে নিয়ে গিয়ে অন্যান্য জায়গায় বিক্রি করা ওয়াজ আ কমন থিং। এইটা কিন্তু অ্যাডপশনের সঙ্গে জড়িত একটা, মানে ওই জুভেনাইল জাস্টিস অ্যাক্ট একটা পরে করা হয়েছিল, সেখানে চাইল্ড অ্যান্ড মাদার কেয়ার প্রোটেকশন ছিল। সেখানে অ্যাডপশন প্রসেসটা অনেক সহজ করা হয়েছিল, এবং বলা হয়েছিল যে সরকার আর সাধারণ মানুষ একত্রিতভাবে কাজ করবে। এবার এগুলো যেহেতু রাজ্যের হাতে পড়ে যায় না বিষয়টা, এই ঘোটালা এবং এই বিক্রি বাট্টা কি, মানে এ তো কি জায়গায় দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ, এবং এটা কমছে না। মানুষ নিজের সন্তানকে তো সব থেকে বেশি ভালোবাসে, তার থেকে বেশি তো কাউকে ভালোবাসে না। তো আমার যেটা মনে হয় যে এমন কোনো আর্থিক কষ্টের মধ্যে তারা পড়েছেন, সেই জন্য বাধ্য হয়েছেন সেটা বিক্রি করার জন্য। তার কারণ হচ্ছে বাংলাতে রোজগার নেই, খাবে কি করে মানুষ, হয়তো সেই জন্য বাধ্য হয়ে বিক্রি করেছে। কিন্তু এটা পরিষ্কার হয়ে গেছে, বাংলার মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে গেছে, বাংলাতে রোজগার নেই, শিল্প নেই। মুখ্যমন্ত্রী বিগত 10-12 বছরে একটিও শিল্পের ফিতে কাটেনি। উনি চাকরির কথা বললে বলছেন মুড়ি নাও, তাতে 5টা ছোলা দাও, ঝাঁকিয়ে বিক্রি করো। ওতে যদি রোজগার হতো না, তাহলে তো ওনার ভাইপো ওটা করতো, যা সাধারণ মানুষকে যিনি ওটা করতে বলছেন। ওনার ভাইপো তো লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি খুলেছিলেন, সেখান থেকে রোজগার করেছেন। তার মানে এগুলো করে রোজগার করা যায়। নারী পাচার, শিশু পাচার, মাদক পাচার, বাইরে থেকে অস্ত্র নিয়ে আসা, বেআইনি অস্ত্রের পাচার কার্যের সাথে যুক্ত থাকা, যত দুর্নীতিমূলক কাজকর্ম, তার কিংপিন হয়ে কেউ না কেউ বসে আছে। তারা বিজেপির কোনো না কোনো পদাধিকারী বা নেতা, শুধুমাত্র বিজেপিতে আছে বলে তারা ওয়াশিং মেশিনে ধোলাই হয়ে আছে। তাদের বিরুদ্ধে ইডি সিবিআই কেউ তদন্ত করে না। আর তৃণমূল কংগ্রেসের মতো বিজেপির হিম্মত নেই যে জিরো টলারেন্স টু করাপশন বলার পরে
সেই তাদের দলের নেতা নেত্রীরা যখন দুর্নীতিতে যুক্ত হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, এরকম একটা নিদর্শনও বিজেপি করতে পারে।